أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তো আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আজকে আমাদের যে লেসনে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিমান্ড ফাংশন। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডিমান্ডের অনেকগুলি গুলি ডিটারমিনেন্ট আছে। এই ডিটারমিনেন্টগুলি ডিমান্ডকে প্রভাবিত করে থাকে এবং এই ডিটারমিনেন্টগুলির সাথে ডিমান্ডের কি ধরনের রিলেশন, এটার পজিটিভ আর নেগেটিভ, সেই সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা যদি এই যে মাল্টিপল ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টগুলি একটি ডিমান্ড ফাংশনকে কিভাবে প্রভাবিত করবে সেই বিষয়টা যদি চিন্তা করি, তাহলে তাহলে দেখতে পাবো যে প্রাইসের সাথে ডিমান্ডের হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। তার মানে প্রাইস বাড়লে ডিমান্ড কমে, আবার প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। অন্যদিকে ইনকামের সাথে পজিটিভ রিলেশনশিপ, তার মানে কনজিউমারের ইনকাম যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কোনো প্রোডাক্টের ডিমান্ড বাড়তে থাকে। তেমনি ভাবে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, প্রাইস অফ রিলেটেড প্রোডাক্টস ইত্যাদিও কোন একটা প্রোডাক্টের ডিমান্ডকে প্রভাবিত করে থাকে। এখন আসেন যে যদি ধরেন প্রাইস একটা ফ্যাক্টর ডিমান্ডের, যদি প্রাইসের সাথে অন্যান্য ফ্যাক্টরগুলি একই সাথে প্রভাবিত করে, তাহলে আপনি হয়তো দেখবেন যে প্রাইসের যে প্রভাবটা, সেই প্রভাবটা আপনি দেখতে পাচ্ছেন না। তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে ধরেন একটা প্রোডাক্টের দাম কমলো, তাহলে স্বাভাবিকভাবে ওই প্রোডাক্টের ডিমান্ড বাড়ার কথা, কিন্তু সাথে সাথে যদি ওই প্রোডাক্টের অল্টারনেটিভ প্রোডাক্টের দাম বেড়ে যায়, তাহলে কি হবে? তাহলে ওই যে অল্টারনেটিভ প্রোডাক্টের দাম যে বেড়ে গেল, সেই কারণে আবার এই প্রোডাক্টটার ডিমান্ড বেড়ে যাচ্ছে। তাহলে প্রাইস বাড়ার পরও এখানে দেখা যাবে যে প্রোডাক্টের দাম, সেলস বেড়ে যাচ্ছে, তার মানে ডিমান্ড বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে ওই যে অল্টারনেটিভ প্রোডাক্টটার দামের প্রভাবটা এসে এই প্রোডাক্টটার উপর পড়ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ডিটারমিনেন্টের প্রভাব তখনই কার্যকর হবে যখন অন্যান্য ডিটারমিনেন্টগুলি কনস্ট্যান্ট থাকবে। তার মানে অন্যান্য ডিটারমিনেন্টগুলির প্রভাব ওই প্রোডাক্টের উপর থাকবে না। তাহলে আমরা বলতে পারি প্রাইস বাড়লে ডিমান্ড কমবে এবং প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। এটা তখনই সত্য হবে যখন অন্যান্য যেসব ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টগুলি অকার্যকর থাকবে। তার মানে হচ্ছে ওই ডিটারমিনেন্টগুলি কোনো প্রভাব ফেলবে না। এই যে এই বিষয়টাকে বলা হয় ল অফ ডিমান্ড। তাহলে ল অফ ডিমান্ড বলতে আমরা কি বুঝলাম? ল অফ ডিমান্ড বলতে বোঝায় যে কোন একটা প্রোডাক্টের ডিমান্ডের সাথে তার প্রাইস, ইনকাম এবং রিলেটেড প্রোডাক্টের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ল অফ ডিমান্ড বলে। যদি অন্যান্য ফ্যাক্টরগুলি কনস্ট্যান্ট থাকে, তাহলে কোনো একটা প্রোডাক্টের দাম বাড়লে সেই প্রোডাক্টের ডিমান্ড কমবে এবং দাম কমলে ডিমান্ড বাড়বে। এই যে প্রাইসের সাথে ডিমান্ডের যে রিলেশন, ইনভার্স রিলেশন, এই বিষয়টাকে বলা হয় ল অফ ডিমান্ড। এই ল অফ ডিমান্ডকে যদি আমরা ম্যাথামেটিক্যাল ওয়েতে প্রকাশ করি, তাহলে সেটাও করা যেতে পারে। আবার সেটা যদি আমরা শিডিউল আকারে দেখাই, ওটাকে বলা হয় ডিমান্ড শিডিউল। আমরা যদি এটাকে গ্রাফ আকারে দেখাই, তাহলে এটাকে বলা হয় ডিমান্ড কার্ভ। তো আমরা এখন দেখি যে আমাদের
আমরা এখানে একটা ডিমান্ড ইকুয়েশন দেওয়া আছে, quantity demanded equal to 2000 minus 20p। এই মাইনাস মানে হচ্ছে প্রাইসের সাথে ডিমান্ডের এখানে ইনভার্স রিলেশনটাকে বোঝাচ্ছে। তো আমরা যদি এই ইকুয়েশনটাকে আমরা কি করি, আমরা শিডিউল আকারে প্রকাশ করি, তাহলে কি হবে? তাহলে এরকম একটা শিডিউল আমরা পাবো, যেখানে প্রাইস আমরা যদি ভেরি করি, আমরা প্রাইসের মান যখন 0 ধরবো, তখন দেখা যাচ্ছে ওই প্রোডাক্টের ডিমান্ড 2000 ইউনিট। আমরা যখন প্রাইস ধরলাম 25 টাকা, তখন ওই প্রোডাক্টের ডিমান্ড কমে দাঁড়ালো 1500। এভাবে প্রাইস আমরা যতই বাড়াচ্ছি, এটার ডিমান্ড ততই কমছে। এবং যখন আমরা প্রাইস 100 টাকায় নিয়ে আসলাম, তখন দেখলাম যে ওই প্রোডাক্টের ডিমান্ড 0। তাহলে এই যে ইকুয়েশনটাকে আমরা এখানে শিডিউল আকারে প্রকাশ করলাম, এটা হচ্ছে ডিমান্ড শিডিউল। এরপর আমরা এই সেম শিডিউলটাকে আমরা গ্রাফেও প্রকাশ করতে পারি। আমরা যদি গ্রাফে প্রকাশ করি, আমরা হরিজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি অফ ডিমান্ড দেখালাম এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে ওই প্রোডাক্টের প্রাইস দেখালাম। তো এখানে ওই যে পয়েন্টগুলি আমরা শিডিউলে পেলাম, সেই পয়েন্টগুলি যদি আমরা এখানে প্লট করি, সেই পয়েন্টগুলি যদি আমরা যোগ করি, তাহলে আমরা এরকম একটা কার্ভ পাই বা লাইন পাই। এই লাইনটাকে বলা হয় ডিমান্ড কার্ভ। তো তাহলে আমরা বুঝে গেলাম ডিমান্ড কার্ভ কি। আপনারা খুব সহজে এগুলি আঁকতে পারবেন এবং শিডিউল তৈরি করতে পারবেন, কারণ আপনারা স্কুল লেভেলে 5, 6, 7 ওইসব ক্লাসে আমরা আপনারা ইতিমধ্যেই এই বিষয়গুলি করেছেন। এখানে আরো একটা এক্সাম্পল আছে। এখানে একটা ডিমান্ড শিডিউল দেখানো হয়েছে, যেখানে প্রাইসের সাথে ওই একটা প্রোডাক্টের ইনভার্স রিলেশন দেখানো হয়েছে। তো এই জিনিসটাকে আমরা আবার যদি গ্রাফে আঁকি, এরকম একটা ডিমান্ড কার্ভ পাই, তাহলে আমরা কি পেলাম যে প্রাইস বাড়লে ডিমান্ড কমে এবং প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। দিস ইজ কল্ড দ্য ল অফ ডিমান্ড। তো এই যে ডিমান্ডের সাথে যেসব ফ্যাক্টরগুলি, আদার্স যেসব ফ্যাক্টরগুলি জড়িত, সেই ফ্যাক্টরগুলি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রাইসের সাথে ডিমান্ডের এই রিলেশনটা কার্যকর থাকবে। এই কনস্ট্যান্ট থাকার বিষয়টাকে ইকোনমিক্সের পরিভাষায় বলা হয় স্যাটারিস প্যারিবাস। তো যদি আপনাদের ডেফিনেশন আছে হোয়াট ইজ ল অফ ডিমান্ড, তখন আপনারা কি লিখবেন? আপনারা লিখবেন যে the law of demand shows the relationship between price and quantity demanded. When other determinant remain constant, then if price increase, demand decrease, and if price decrease, demand increase. This law is called law of demand. Uh, তো আমরা এই যে এখানে যে বিষয়গুলো আছে, যে অন্যান্য যেসব ডিটারমিনেন্ট আছে, সেই ডিটারমিনেন্ট গুলির সংক্ষিপ্ত ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন, যে বিষয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি আলোচনা করে ফেলেছি। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে শিফট অফ ডিমান্ড ভার্সাস মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ। যদি অন্যান্য সকল ফ্যাক্টর সেম থাকে, শুধুমাত্র প্রাইস আমরা বাড়াই, তাহলে দেখা যাবে যে ডিমান্ড আমাদের কমে যাবে। আবার যদি প্রাইস যদি আমরা কমাই, তাহলে ডিমান্ড বেড়ে যাবে। যদি আদার ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে ডিমান্ডের বিষয়টা, কমা বাড়ার বিষয়টা, এটা এই সেম কার্ভের মধ্যেই অবস্থান করবে। ডিমান্ড কি পরিমাণ কমবে বা কি পরিমাণ বাড়বে, সেটা আমরা সহজেই সেখানে কি করতে পারবো, ডিটারমিন করতে পারবো এই কার্ভের অবস্থান দেখে। কিন্তু যদি অন্যান্য ফ্যাক্টরগুলি একই সাথে কাজ করে, প্রাইস বাড়ানো হলো, সাথে সাথে অন্য ধরেন রিলেটেড প্রোডাক্টের দামও বেড়ে গেল, তার চেয়ে বেশি হারে বেড়ে গেল, আমরা যে প্রোডাক্টটা নিয়ে চিন্তা করছি ওই প্রোডাক্টের দাম বাড়ানো হলো, ওইটার ধরেন সাবস্টিটিউট প্রোডাক্টের দাম তার চাইতে বেশি বেড়ে গেল,
তাহলে সেই অবস্থায় কি হবে? সেই অবস্থায় হবে যে ওই সাবস্টিটিউট প্রোডাক্ট যারা কিনতো তারা এখন এই প্রোডাক্ট কিনা শুরু করবে। ফলে দেখা যাবে আপনি এই প্রোডাক্টের দাম একটু বাড়ানোর পরও এটা ডিমান্ড বেড়ে গেছে। তো এটা কেন হলো? এটা কারণ হলো যে ওই যে সাবস্টিটিউট প্রোডাক্টের দামটা এখানে এফেক্ট করেছে। যদি এরকম অন্যান্য ফ্যাক্টরগুলি এফেক্ট করে তাহলে দেখা যাবে যে প্রায় সেম টাকার পরও আমাদের ডিমান্ড কার্ভ ডানে শিফট করছে অথবা বাঁয়ে শিফট করছে। এই শিফটিংটাকে বলা হয় শিফট অফ ডিমান্ড। আর যদি এরকম শিফট না করে তার মানে অন্যান্য ফ্যাক্টর সকলগুলি কি থাকলো? কনস্ট্যান্ট থাকলো। আমরা শুধুমাত্র প্রাইসকে লোয়ার করলাম অথবা আপার করলাম, সেই অবস্থায় আমাদের ডিমান্ডের বিষয়টা এই অরিজিনাল ডিমান্ড কার্ভের বরাবর কি থাকে? ভেরি করবে। তো এই বিষয়টাকে বলা হয় মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ। তেমনি অন্যান্য যেমন ইনকামের ক্ষেত্রেও আমাদের কি হতে পারে? ইনফেরিয়র প্রোডাক্টের হায়ার ইনকাম ডিক্রিজ দ্য ডিমান্ড অফ অ্যান ইনফেরিয়র গুডস, যেটা আমরা আগে লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। এবার আসেন আমরা যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে ফ্রম হাউসহোল্ড টু মার্কেট ডিমান্ড কার্ভ। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা একটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ নিয়ে আলোচনা করেছি। কিন্তু একটা মার্কেটে কি পরিমাণ একটা নির্দিষ্ট প্রোডাক্টের কি পরিমাণ চাহিদা আছে বা কি পরিমাণ সেল হবে, এটা কিভাবে ডিটারমিন করা যায়? এটা ডিটারমিন করার উপায় হচ্ছে আপনি ওই মার্কেটে যত কাস্টমার আছে তাদের ডিমান্ড কার্ভকে যদি তাদের ডিমান্ড ফাংশনকে যদি আপনি অ্যাড করেন তাহলে ওই মার্কেটের আপনি ডিমান্ড ফাংশন পাবেন। So, market demand is the sum of all the quantities of a good or service demanded per period by all the household buying in the market for that good or service. তার মানে হচ্ছে একটা মার্কেটে যেসব কাস্টমার অবস্থান করে সব কাস্টমারদের একটা নির্দিষ্ট সময়ে ওইসব কাস্টমাররা একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ প্রোডাক্ট কিনে, তাহলে সেই ডিমান্ডগুলিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারি যে ওই মার্কেটে ওই সুনির্দিষ্ট প্রোডাক্টের ডিমান্ড কত। এটা খুব সহজে বের করা যায়। ধরেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মার্কেটে ধরেন দুইজন বায়ার আছে। তার মানে ধরেন আমরা যদি সিম্পল একটা মার্কেট ধরি, ধরেন চিটাং শহর, এই চিটাং শহরে মাত্র দুইজন কাস্টমার আছে। তাহলে দুইজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনে, এই প্রোডাক্টের দাম যখন 3 টাকা তখন ধরেন পার্সন এ সে কিনে 4 ইউনিট এবং পার্সন বি সে কিনে 6 ইউনিট। যখন এই প্রোডাক্টের দাম 3 টাকা থেকে 4 টাকায় আমরা বাড়িয়ে দিলাম, তখন দেখা গেল যে প্রথম পার্সন ওই প্রোডাক্টের ডিমান্ড আগে ছিল 4, এখন হয়ে গেল 3। এবং দ্বিতীয় পার্সন আগে যেখানে উনি 3 টাকা দামে 6 ইউনিট কিনতেন, এখন ওই 4 টাকা দামে দেখা যাচ্ছে 4 ইউনিট কিনছেন। ফলে এই যে ডিমান্ডের দুইজনের ডিমান্ড ফাংশনকে আমরা যদি যোগ করি তাহলে আমরা মার্কেট ডিমান্ড পাই। তো 3 টাকা দামে প্রথম পার্সন কিনতেন 4 ইউনিট, দ্বিতীয় পার্সন কিনতেন 6 ইউনিট, তাহলে 3 টাকা দামে মার্কেটের ডিমান্ড হচ্ছে 10 ইউনিট। আবার 4 টাকা দামে প্রথম পার্সন কিনেন 3 ইউনিট, দ্বিতীয় পার্সন কিনেন 4 ইউনিট, তাহলে মার্কেট ডিমান্ড হচ্ছে 7 ইউনিট। তো আমরা এটা কার্ভে এখানে ভিজুয়ালি দেখানো হলো, বাট আপনাদেরকে যদি ডিমান্ড ফাংশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দুইটা ফাংশন আপনি যোগ করলেই কিন্তু মার্কেট ডিমান্ড পেয়ে যাবেন। তো আমরা ডিমান্ড সম্পর্কে আপাতত এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের নেক্সট ক্লাসে আমরা সাপ্লাই নিয়ে আলোচনা করব।
তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।